নমস্কার, আমি প্রিন্স মণ্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আবার বেশ কয়েকদিন বাদে নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয় বর্তমান সময়ে বঙ্গ রাজনীতিতে সিপিআইএম পার্টির প্রাসঙ্গিক। এখন আপনাদের মনে হতে পারে এই তো সবেমাত্র 3 মাস হলো নতুন সরকার গঠন হয়েছে, 3 মাস পূর্ণ হয়েছে গতকাল। বামপন্থীরা তারা একটা আসনে জয়লাভ করেছে। পশ্চিমবঙ্গে সিপিআইএম পার্টির প্রার্থী হিসাবে ডোমকলের মোস্তাফিজুর রহমান রানা, তিনি প্রকৃত বিরোধী হিসাবেই সিপিএম বা বামপন্থীদের প্রতিনিধিত্ব করছে বিধানসভার ভেতরে। আরও একজন বিরোধী দল হিসেবে রয়েছেন, যিনি হচ্ছেন আইএসএফের বিধায়ক, নিয়ে দুবারের বিধায়ক হয়েছেন হচ্ছে নওশাদ সিদ্দিকী। এরা মূলত বিরোধিতা করছে প্রকৃত বিরোধী রাজনৈতিক দল হিসাবে। এখন প্রকৃত বিরোধী রাজনৈতিক দল কেন বললাম এদেরকে, সে বিষয়ে আসবো আমি। তাহলে পরে নতুন একটি সরকার গঠন হয়েছে, সিপিএম পেয়েছে মাত্র একটি আসন বামপন্থীদের পক্ষ থেকে, তাহলে তাদের আবার কিসের প্রাসঙ্গিকতা? হ্যাঁ, এখানেই দেখুন, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, সেই জন্য সোশ্যাল মিডিয়াটাকে আমাদের একটু ফলো করতে হয়, দেখতে হয়। ঠিক সেইভাবে মোবাইল ফোনটি অন করে ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ একটি ভিডিও আমার সামনে হাজির হয়। সেই ভিডিওতে একজন বিজেপির নেতা বক্তব্য রাখছেন। আগে দেখি ওই বিজেপির নেতা লাল ঝান্ডাকে নিয়ে কি কথা বলেছে। 24 ঘন্টা টাইম নেবো, তোমার লাল ঝান্ডা পরিষ্কার হয়ে যাবে। তুমি তো মমতার ভয়তে লুকিয়ে থাকা বেড়াল বাচ্চা, তোমাকে সাইজ করতে 24 ঘন্টা টাইম নেবো। 24 ঘন্টা টাইম নেবো, তোমার লাল ঝান্ডা পরিষ্কার হয়ে যাবে। শুনলেন আপনারা? মনে হলো উনি বিজেপির একজন ভালো মাপের নেতা অথবা একজন বড় কর্মী হতে পারে, এবং তার বক্তব্যের মধ্যে অনেক কথা ছিল। তার মধ্যে থেকে শুধু এইটুকু তুলে এনে আপনাদের সামনে তুলে ধরলাম যে সিপিআইএম পার্টির লাল ঝান্ডা বা বামপন্থীদের লাল ঝান্ডা সাফ করে দিতে মাত্র 24 ঘন্টা সময় লাগে। এখান থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, আমার যেটা মনে হয়েছে, সিপিআইএম পার্টিকে বা বামপন্থীদের এই মুহূর্তে রাজ্যের শাসক দল যার নতুন সরকার গঠন করেছে এবং 3 জন থেকে 77 জন বিধায়কে পৌঁছেছিল, তখন ছিল বিরোধী দল, এবং 77 জন থেকে কমতে কমতে 60-এর ঘরে এসেছিল। তারপর এবার বিধানসভা নির্বাচনে এক ধাক্কায় 208টি আসনে তারা জয়লাভ করেছে। অন্যদিকে যে সরকারটি ছিল তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার, যার মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জির দল তৃণমূল, তাদের বিপর্যয় হয়েছে। তা সত্ত্বেও তারা 80টা সিটে জয়লাভ করেছে। একদম কম নয় বিরোধী দল হিসাবে। খাতায় কলমে তারা বিরোধী দল হতে গিয়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মৃত তৃণমূল, হৃত তৃণমূল, ওদিকে আবার ভেঙে চুরে ওদিকে সাংসদরা তৃণমূলে তারা বেরিয়ে টেরিয়ে গেল। এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে যে বিরোধী দল হিসেবে যাদের নাম রয়েছে খাতায় কলমে, তারা কোথাও যেন মনে হচ্ছে মণিহারা ফণিতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ তাদের বীজ দাঁত ভাঙা, এরকমই অবস্থা দেখা যাচ্ছে। এই 3 মাস পূর্ণ হওয়ার এই সময়কালের মধ্যে পশ্চিমবঙ্গের নতুন সরকার, বিজেপি দ্বারা পরিচালিত যে সরকার, যতগুলো কর্মকাণ্ড ঘটিয়েছে, সেই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বেশ কয়েকটি কাজের মধ্যে আঘাত এসেছে শ্রমজীবী মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের উপর। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে গরিব মানুষেরা যে হকার, রেলের জায়গায় অবৈধ হলে রেলের জায়গায় তারা ব্যবসা বাণিজ্য করে কোনোরকমভাবে পরিবার পরিচালনা করছিল, কিছু পয়সা উপার্জন করছিল। ট্রেনের মধ্যে কিছু হকার তারা হকারি করত, কিছু ভিক্ষুক তারা ভিক্ষেও করত। এইভাবে তারা সংসার প্রতিপালন করত। কিন্তু পালাবদলের পর পর রেল দপ্তরের পক্ষ থেকে, রেল দপ্তর পরিচালনা করে কেন্দ্রীয় সরকার পরিচালনা করছে বিজেপি নামক দলটি, যে দলটি আমাদের পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করছে। তাহলে পরে নতুন সরকার আসার পর পর আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় রেল স্টেশনগুলোর উপর থেকে হকারদের অবৈধ ব্যবসা করছে বলে, তাদেরকে অবৈধ দখলদার বলে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হলো। তাদের রুটি রুজিতে এক ব্যাপক আঘাত করা হলো, এক কথায় তাদের পেটে আঘাত করা হলো, আর্থিক সংকটের মধ্যে তাদের ফেলে দেওয়া হলো। যে আর্থিক সংকটের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে গিয়েছিল তৎকালীন সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকার, মাথায় এক সংকটের বোঝা, আর্থিক বোঝা চাপিয়ে দিয়েছিল। নতুন করে আবার এই ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা রেলের জায়গায় একটু ব্যবসা বাণিজ্য করে সংসার প্রতিপালন করতো, তাদের মাথায় আর নতুন করে আরও সংকটের বোঝার ভারটা বাড়িয়ে দেওয়া। স্বাভাবিকভাবে তারা ব্যাপক আর্থিক সংকটে পড়ল।
অন্যদিকে শুধু এখানেই থেমে থাকেনি, রেলের জায়গায় অবৈধভাবে বসবাস করবার অভিযোগে যে বস্তিগুলো ছিল, মাথায় উপরে একটি তাঁবু টাঙিয়ে অথবা টালির চালা করে তারা সেখানে দিন গুলজান করছিল, ছেলে মেয়ে সন্তান সন্ততিদের নিয়ে অল্প অর্থ উপার্জন করে তাদের ছেলে মেয়ের পড়াশোনা, চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এইসব নিয়ে তারা চলছিল। সেই হচ্ছে বস্তিবাসী বা কলোনিগুলোর মাথার উপরে ছাদ কেড়ে নেওয়া হলো, বুলডোজার দিয়ে একদিকে রেল স্টেশনের দোকানগুলো ভাঙা হলো, হকারদের দোকান, অন্যদিকে বস্তিগুলো উচ্ছেদ করা হলো। এরা প্রত্যেকেই একদম নিম্নবিত্ত অংশের মানুষ। 100 জন হকার যদি থাকে তার মধ্যে 98% থেকে 99% গরিব মানুষ। তারা কোনো মতে দিন গুলজান করতেন। আর বস্তিতে যারা থাকে, যাদের মাথার ছাদ ভেঙে দেওয়া হলো, মাথার চালা হচ্ছে ভেঙে দেওয়া হলো বুলডোজার দিয়ে, নিশ্চিতভাবে বস্তিতে শখ করে কেউ থাকে না গরিব মানুষ ছাড়া। যাদের এক কাঠা জমি কিনে, জায়গা কিনে ঘর করার মতো আর্থিক সচ্ছলতা যাদের নেই, তারাই নিরুপায় হয়ে হচ্ছে খাসের জায়গায়, সরকারি রেলের জায়গায় হচ্ছে একটি তাঁবু ফাটিয়ে বা টালির চালা করেছিল সেখানে। এই হকার উচ্ছেদ, তারপরে বস্তি উচ্ছেদ, এই সমস্ত অংশের মানুষের উপরে এক চরম আর্থিক সংকটের বোঝা নামিয়ে দেওয়া হলো, মাথায় চাপিয়ে দেওয়া হলো। একদিকে তৃণমূল সরকারের যে আর্থিক বোঝা মাথায় দিয়ে গিয়েছিল, তারপরে আবার নতুন করে এই বস্তিবাসী এবং হকারদের মাথায় আরও এই বোঝাটা ভারী করে দেওয়া হলো। এখানেই থেমে থাকেনি। সরকারে আসার আগে, ভোটের আগে বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, সরকারে এলে গ্যাসের দাম 450 টাকার কাছাকাছি নিয়ে আসা হবে। বলা হয়েছিল পেট্রোলের দাম যে সমস্ত রাজ্যে, আমাদের থেকে অনেক রাজ্যে আছে যেখানে পেট্রোলের দাম একটু কম, আমাদের রাজ্যে নাকি পেট্রোলের দাম একটু বেশি, সেইটাকে আমাদের যে পেট্রোলের দাম অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার শেষটাকে ছেড়ে দিয়ে তেলের দাম খানিকটা কমানোর ব্যবস্থা করার চেষ্টা করবে। হলো না, কোনোটাই পাইনি। না কমেছে গ্যাসের দাম, না কমেছে পেট্রোলের দাম, ডিজেলের দাম। এখানেই তো শেষ হয়নি। পঞ্চায়েত দপ্তর একটা সার্কুলার জারি করেছে। তৃণমূল সরকারের আমলে যে বাড়ির হোল্ডিং চার্জ ছিল 233 টাকা, এবার সেই নতুন সরকার, বিজেপি দ্বারা পরিচালিত সরকার এসে সেটাকে এক ধাক্কায় করে দিয়েছে 1200 টাকা। যেটা ছিল মাত্র 233 টাকা, সেটা করা হলো 1200 টাকা। আপনি ভাবুন, এ আর এক বোঝা। তাহলে পরে একদিকে তৃণমূল সরকারের যে আর্থিক সংকটের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে গেল, তারপর আবার নতুন সরকার আসার পর আরও এক আর্থিক সংকটের বোঝা মাথায় চেপে বসিয়ে দেওয়া হলো। মানুষ এই বোঝা, আর্থিক সংকটের বোঝা বয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছে। অর্থাৎ গরিব মানুষ, শ্রমজীবী অংশের মানুষের উপরে ব্যাপক দমন পীড়নের নীতি গ্রহণ করে চলেছে বলেই বামপন্থীদের অন্ততপক্ষে অভিযোগ। স্বাভাবিকভাবেই এদের পাশে দাঁড়াবার জন্যে যাদের মূলত দাঁড়ানোর কথা ছিল, 80টা সিট নিয়ে বিরোধী আসনে বসেছে তৃণমূল, যে ঋত তৃণমূল হোক আর মৃত তৃণমূল হোক আর ভেগে যাওয়া তৃণমূল হোক, যারাই হোক, তারা জনদরদির কথা বলছে, কিন্তু তাদের পাশে দাঁড়াবার মতো কাউকে পাওয়া গেল না। একমাত্র তাদের পাশে দাঁড়ালো সিপিআইএম পার্টি, বামপন্থীরা। লাল ঝান্ডা কাঁধে নিয়ে তারা হচ্ছে এই হকারদের পাশে দাঁড়ালো, বস্তিবাসীদের পাশে দাঁড়ালো। বিভিন্ন জায়গায় মামলা হলো যে অন্ততপক্ষে একটা পুনর্বাসনের ব্যবস্থা না করা, একটা অন্তত বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এদের উচ্ছেদ করা যাবে না। হাইকোর্টে মামলা করলেন বামপন্থী আইনজীবীরা। তার মধ্যে অন্যতম রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সায়ন ব্যানার্জি, আপনার রয়েছে ফেরদৌস শামীম থেকে শুরু করে সব্যসাচী চ্যাটার্জি সহ অসংখ্য বামপন্থী আইনজীবীরা কোর্টের ভেতরে লড়াই শুরু করে দিল এবং সেখান থেকে স্টে অর্ডার নিয়ে আসা গেল। যেটা জানা যাচ্ছে আগস্ট মাস বা লাস্ট পর্যন্ত যেটা জানা গেছে, সম্ভবত এই শারদ উৎসব পর্যন্ত এই হকার বা বস্তিবাসীদের আর উপরে আর কোনো আক্রমণ হবে না। এটাকে প্রতিহত করেছে একমাত্র বামপন্থীরা, বামপন্থী আইনজীবী বিকাশ ভট্টাচার্যের নেতৃত্বে। যে বিকাশ ভট্টাচার্যকে তৃণমূল গালাগালি করে, বিজেপিরা গালাগালি করে, যে সিপিআইএমের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই বস্তিবাসী গরিব হকার তাদের হচ্ছে যাতে করে আপাতত অন্ততপক্ষে পেটের ভাতটা নষ্ট না হয়, খিদের জ্বালায় হচ্ছে ছটফট করতে না হয়, হকার বা বস্তিবাসীদের পরিবার পরিজনদের নিয়ে সে ব্যবস্থাটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে আদালত থেকে করা গেছে। এছাড়াও আদালতের ভেতরে লড়াই করেছে এরা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা, আদালতের বাইরে লড়াই করেছে সিপিআইএম পার্টি সহ বামপন্থী নেতৃত্বরা। আমরা দেখেছি
আমরা দেখেছি তো উত্তর 24 পরগনার হাবড়াতে রাতের অন্ধকারে বস্তি উচ্ছেদ করা হলো, হকার উচ্ছেদ করা হলো। সেই উচ্ছেদকৃত বস্তিবাসী এবং হকার যারা ছিলেন গরিব মানুষ, টানা 1 মাস তাদের দুবেলা পেট পুরে খাওয়ার ব্যবস্থা করেছিল এই সিপিআইএম পার্টির লোকজনরা। যদিও তারা বহু জায়গায় বহু মানুষ তাদের আর্থিক সহায়তা করেছিল সিপিআইএম পার্টিকে অন্ততপক্ষে দুবেলা দুমুঠো পেট পুরে খাওয়ার ব্যবস্থা করা যাতে করানো যেতে পারে এই উচ্ছেদকৃত বস্তিবাসী, যাদের সন্তান সন্ততি নিয়ে মাথা গোজার ঠাই পর্যন্ত তারা হারিয়েছে এই রেলের বুলডোজারের ঘায়ে। সেই ফ্যামিলিগুলোর বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে অন্ততপক্ষে দুবেলা যাতে পেট পুরে খেতে পারে সে ব্যবস্থাটা তারা করেছে। আমরা দেখেছিলাম যে সময় এই বস্তিবাসীদের খাওয়ানোর ব্যবস্থা করছে সিপিআইএম পার্টির পক্ষ থেকে, সিপিআইএম পার্টির একটি পার্টি অফিস ছিল, সিআইটির একটি পার্টি অফিস, সেটাকে ভেঙে দিয়েছিল। সেই আধ ভাঙা পার্টি অফিসের ভেতরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছিল। পরবর্তীকালে সেই পার্টি অফিসটাকে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তাহলে পরে এই হকারদের পাশে দাঁড়ালো কারা? সিপিআইএম পার্টি। বস্তিবাসীদের পাশে দাঁড়ালো সিপিআইএম পার্টি। এবং এ যাবৎ পর্যন্ত নতুন সরকার বিজেপি যতগুলো কর্মকাণ্ড ঘটিয়েছে তার মধ্যে যতগুলো শ্রমজীবী মানুষের বিপক্ষে গেছে, শ্রমজীবী মানুষের উপর আক্রমণে নেমে এসেছে, তার বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াই করে চলেছে লাল ঝান্ডা কাঁধে নিয়ে সিপিএম পার্টিরা। সেই কারণেই তো আমাদের বঙ্গ রাজনীতিতে সমস্ত অংশের মানুষ, যারা শ্রমজীবী অংশের মানুষ, যারা গরিব মানুষ এবং যারা গরিব প্রিয়, যারা চান গরিব মানুষের আর্থিক অবস্থানটা একটু ভালো হোক, যারা চান সমাজের সমস্ত অংশের মানুষ একটু ভালো থাকুক, তারা প্রত্যেকটি অংশের মানুষ দলমতে নির্বিশেষে সিপিআইএম পার্টির লাল ঝান্ডার পতাকা তলে তারা এসে তাদের মিটিং মিছিলে ভিড় বাড়াতে শুরু করলো। সিপিআইএম পার্টির শক্তি ক্রমাগতভাবে বৃদ্ধি হতে লাগলো। এটা ভাবার কোনো কারণ নেই, এই মুহূর্তে কোনো নির্বাচন নেই যে এক্ষুনি নির্বাচন হলে সিপিআইএম পার্টি ব্যাপক জয়লাভ করবে, তা নয়। কিন্তু সিপিআইএম পার্টি ওই গরিব মানুষের স্বার্থে কথা বলে। শুধু এই অংশের গরিব মানুষরা নয়, আপনারা দেখেছেন দিল্লির যন্তর মন্ত্রের ছাত্র আন্দোলন, জেনজিদের আন্দোলন, ছাত্র সমাজে যুব সমাজ প্রত্যেকে আজ সিপিআইএম পার্টির পতাকা তলে আশ্রয় নিচ্ছে। কারণ কেন নিচ্ছে? সিপিআইএম পার্টির একটা নীতি, সেটা হচ্ছে শোষণহীন সমাজ ব্যবস্থা। যে সমাজে উঁচু নিচুর ভেদাভেদ থাকবে না, যে সমাজে নতুন প্রজন্মের জন্য একটি বসবাস উপযুক্ত সুন্দর গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক পরিকাঠামো বজায় গড়ে তোলা যায়, যে সমাজে বেকার যুব সমাজের একটি হাতে কাজের ব্যবস্থা হয়, ছাত্রছাত্রীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে তাদের ভবিষ্যৎ প্রজন্মটা, তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রজন্ম তারা উপহার হিসেবে পায়, সেই দাবিতে লড়াই করে চলেছে এই বামপন্থীরা সিপিআইএম পার্টি। সেই কারণেই তো বেকার যুব সমাজে, ছাত্র সমাজে শাসক পক্ষ ত্যাগ করে সরকার পক্ষের দিকে এলো। এখন শাসক পক্ষ ত্যাগ করলো কেন? বেকার যুব সমাজের, ছাত্র সমাজে একটা প্রবণতা থাকে শাসকের দিকে ঝোঁকার, কারণ তাদের একটা মাথায় এটাই কাজ করে যে শাসকের পক্ষে থাকলে আগামী দিনে কর্মসংস্থানের একটা সুযোগ হতে পারে। যখন যুব সমাজ দেখলো কর্মসংস্থান তো দূরের কথা, কর্মহীন কর্মের একটা পরিকল্পনা চলছে কি কেন্দ্র কি রাজ্যের তরফ থেকে, আর তার বিরুদ্ধে লড়াই করে চলেছে লাল ঝান্ডা কাঁধে নিয়ে বামপন্থীরা, এবং তার আগে সর্বাগ্রে থাকে সিপিআইএম পার্টি। সেই কারণে সিপিআইএম পার্টির মিটিং মিছিলে মানুষের ভিড় ক্রমাগতভাবে বাড়তে শুরু করলো, সিপিআইএম পার্টির শক্তি বৃদ্ধি হতে থাকলো। এটা দেখেই ভয় পেয়ে গেল, আতঙ্কগ্রস্ত হয়েছে বলেই মনে করা হচ্ছে এই বিজেপি। সিপিআইএম পার্টির মিছিল যত বৃদ্ধি পাচ্ছে, যত লম্বা হচ্ছে, সিপিআইএম পার্টির মিটিং মিছিলে কালো মাথার সংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে, সিপিআইএম পার্টির মিছিলে লাল ঝান্ডাগুলো যত ঊর্ধ্বে উঠে দাঁড়াচ্ছে, ততই রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে বলেই আমার অন্ততপক্ষে এটাই মনে হচ্ছে। নতুবা একজন মাত্র বিধায়ক, তারা লাল ঝান্ডা নিয়ে মিটিং করছে, তাদের লাল ঝান্ডা সাফ করে দিতে হবে কেন 24 ঘন্টার মধ্যে? এই কারণেই সাফ করে দিতে চায় যে অন্ততপক্ষে লাল ঝান্ডাওয়ালারা মানুষের স্বার্থ নিয়ে কথা বলবার জন্যই মানুষকে ঐক্যবদ্ধ করতে না পারে। কারণ শোষক যারা থাকে, শাসক শ্রেণী, তারা মানুষের মধ্যে বিভেদের তৈরি করে দিয়ে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চায়, তারা পুঁজিবাদের পকেট ভরাতে চায়, পুঁজিপতিদের পকেটে ভরাতে চায়। আর পুঁজিপতিদের পকেটে ভরাতে পারলেই তাদের গতিটা সুরক্ষিত থাকবে। এই অভিযোগটা ধারাবাহিকভাবে বামপন্থীরা করে আসছে এবং মানুষ ধীরে ধীরে সেটাকে বিশ্বাস করছে। সেই কারণেই বামপন্থীদের ডাকে ধীরে ধীরে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আর ঐক্যবদ্ধ হলে এই শাসকের মুখে কাঁপন ধরে। সেই কারণেই তো ওরা ইনকলাবের প্রতি এত ওদের রাগ। সেই কারণেই আজাদি শব্দটার প্রতি এত রাগ। আজাদি শব্দ উচ্চারণ করা যাবে না,
বামপন্থীরা কিসের থেকে আজাদি চাইছে? বামপন্থীরা আজাদি চাইছে খিদের থেকে আজাদি চাইছে। বামপন্থীরা আজাদি চাইছে উঁচু নিচুর ভেদাভেদ, জাতির ভেদাভেদ, এর থেকে আজাদি চাইছে, এর থেকে মুক্তি চাইছে। আজাদি কথার অর্থ হচ্ছে মুক্তি, অর্থাৎ ভুকে খিদের জ্বালা থেকে স্বাধীনতা চায়, আজাদি চায়, জাতি ভেদাভেদ থেকে আজাদি চায়, উঁচু নিচের ভেদাভেদ থেকে আজাদি চায়, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করবার হাত থেকে আজাদি চায়। এটাই হচ্ছে বামপন্থীদের স্লোগান। আর এই স্লোগানকে কোনোভাবেই শোষক শ্রেণী সহ্য করতে পারে না। সেই কারণেই বামপন্থীদের প্রতি এত রাগ, আর সেই কারণেই বামপন্থীদের দেশদ্রোহী বলে হচ্ছে দাগিয়ে দেওয়ার একটা পরিকল্পনা। এবং এই পরিকল্পনার মধ্য দিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা চলছে। সাম্প্রতিক সময় আমরা যদি একটু খেয়াল করি, তসলিমা নাসরিন ইতিমধ্যেই বাংলা এসেছে, আমরা প্রত্যেকেই জানি। বাংলা এসে তিনি যে ধরনের কথাগুলো বলছেন, সেই কথাগুলো এক পক্ষ কথা হয়ে যাচ্ছে। শুধুমাত্র মুসলিম মৌলবাদীদের কথা বলছেন, মাদ্রাসার কথা বলছেন, তিনি অন্য কোনো কথা বলছেন না। অর্থাৎ নতুন করে আবার হিন্দু মুসলিমদের মধ্যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার তীব্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই তসলিমা নাসরিনকে সঙ্গে করে নিয়ে, তসলিমা নাসরিনকে নিয়েই। এটাই কিন্তু বামপন্থীরা বলবার চেষ্টা করছে, সমাজের একটা অংশের মানুষের মুখ থেকে এটাই কিন্তু উঠে আসছে যে তসলিমা নাসরিন ইতিমধ্যে যে আচরণ দেখা যাচ্ছে, তাতে কিন্তু সেটাই প্রমাণিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। আপনারা সম্প্রতি নিশ্চিতভাবে দেখেছেন, একজন সাংবাদিক তাদেরকে বারবার প্রশ্ন করছেন যে বাংলায় কথা বলার কারণে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বর্তমান সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বর্তমান অবস্থা নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইল, উত্তর দিলেন না। ওই সাংবাদিক আবার জিজ্ঞাসা করলেন, উত্তর নেই। আবার জিজ্ঞাসা করলেন, উত্তর নেই। তিনি মুচকি হেসে ওই প্রশ্নটাকে পাশ কাটিয়ে গেলেন, উত্তরই দিতে পারলেন না। অর্থাৎ সংখ্যালঘু মুসলিম যারা, তাদের বিরুদ্ধে কথা বলবার বলিয়ে দেওয়ার একটা পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। এরকম বহু পরিকল্পনা শোষক শ্রেণীর পক্ষ থেকে বারবার নেমে আসছে, আর তার বিরুদ্ধে ধারাবাহিক লড়াই আন্দোলন করে চলেছে এই বামপন্থীরা। মানুষকে ঐক্যবদ্ধ করেছে। আর বামপন্থীদের সঙ্গে যদি মানুষ না আসে, বামপন্থীরা যাতে ঐক্যবদ্ধ হতে না পারে মানুষের মধ্যে, সেই কারণেই ভীতির সঞ্চার করিয়ে দেওয়া। এই ভীতির সঞ্চার করিয়ে দিয়ে বামপন্থীদের পাশ থেকে মানুষকে সরিয়ে দেওয়া, বামপন্থীদের ঐক্যবদ্ধ হতে না দেওয়ার বড় পরিকল্পনা বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই তো দক্ষিণ 24 পরগনার লাইক আলীকে গ্রেপ্তার, যে কিনা ধর্ষকের বিরুদ্ধে কথা বলছিল। উত্তেজিত জনতাকে থামাবার জন্য বহু প্রচেষ্টা পুলিশের পাশে থেকে আমরা ভিডিওতে দেখেছি। সেই লাইক আলীর বিরুদ্ধেই মিথ্যে অভিযোগ করে তাকে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বামপন্থীদের পক্ষ থেকে, এবং তাকে গ্রেপ্তার করানো হয়েছে বলেই মনে করা হচ্ছে। বামপন্থী সে কথাই বলছে, তাকে জেলের মধ্যে রাখা হয়েছে, যাতে করে মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ওই লাইক আলীরা নতুন করে আবার লড়াই আন্দোলন করতে না পারে এই শোষণের বিরুদ্ধে। সেই কারণেই মানুষের মধ্যে ভয়ে ঢুকিয়ে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই বিজেপি এই কারণেই ভয় পাচ্ছে যে বামপন্থীরা গরিব শ্রমজীবী মানুষের নিয়ে কথা বলে, আর গরিব শ্রমজীবী মানুষ, ছাত্র সমাজ, যুব সমাজ আজকে বামপন্থীদের পতাকা তলে এসে শক্তিশালী ঐক্যবদ্ধ হয়ে শক্তি সঞ্চয় করাতে সাহায্য করছে এই বামপন্থীদের। আর বামপন্থীরা শক্তিশালী হলে পরে আগামী দিনে শোষকের বিপদ। তারা বামপন্থীদের শোষণমুক্ত সমাজ চায়, এই শোষণমুক্ত সমাজ হোক, শোষক শ্রেণী কখনো চায় না। সেই কারণে বামপন্থীদের উপর ধারাবাহিক আক্রমণ। আর সেই আক্রমণের একটা আছে উজ্জ্বল দৃষ্টান্ত, যে ভিডিওটা আপনারা দেখলেন, বামপন্থীদের লাল ঝান্ডাকে 24 ঘন্টার মধ্যে সাফ করিয়ে দেওয়ার হুঁশিয়ারি। স্বাভাবিকভাবেই এটাই প্রমাণ করে যে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি, তারা বামপন্থীদের বা সিপিএম পার্টিকে খানিকটা, তারা সিপিএম পার্টির প্রতি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। আপনার যদি মনে হয় এই প্রতিবেদনটি বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে এই প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।